পৃথিবীর এই বিশাল জনসমুদ্রে মানুষ মানুষের সান্নিধ্যে আসে। কেউ সারা জীবন পাশে থাকে সুখ দুঃখের নীরব সাক্ষী হয়ে, আবার কেউ ক্ষণিকের মতো এসে হারিয়ে যায়, তবুও মনের গভীরে রেখে যায় এক অমোচনীয় ছাপ। কিন্তু কালের অমোঘ নিয়মে সেই হারিয়ে যাওয়া মানুষই হঠাৎই একদিন সামনে এসে দাঁড়ায়, একেবারে অন্য রূপে, অন্য পরিচয়ে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। গতকাল আমার জন্মদিনে আপনারা অনেকেই ফেসবুকে, ইউটিউবে আমাকে অনেক শুভেচ্ছা বার্তা আর ভালোবাসা জানিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন। চলুন শোনা যাক আজকের গল্প। একেবারে আনকোরা লেখক সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের কলমে গল্প পলকা সুতোর ঘুড়ি। আকৃতি, প্রকৃতি, রুচি কোনোটারও সঙ্গে মিল না থাকলেও অলক্ষ্যে কোথায় যেন একটা ছোট্ট যোগসূত্র আত্মগোপন করেছিল। নইলে অবিনাশের সঙ্গে এত দীর্ঘদিনের বন্ধুত্ব আমার অটুট থাকত না। একদিন না একদিন চিড় খেয়ে যেতই। স্কুলের ৪র্থ শ্রেণীতে প্রথম ভর্তি হয় অবিনাশ। তারপর কয়েকদিনের মধ্যেই কি করে যে অতখানি ঘনিষ্ঠতা হলো ভাবতেও অবাক লাগে। ছেলেবেলা থেকেই আমি ছিলাম ডানপিটে ছেলের দলে। মারামারি, দল পাকানো, পরনিন্দা এসব তো ছিলই। তাছাড়া লুকিয়ে সিগারেট খাওয়া, মেয়েদের সম্বন্ধে নিষিদ্ধ আলোচনা, এও রীতিমতো চলতো আমাদের দলে। মরালিস্ট ভালো ছেলের দল আমাদের বেশ ভয় করেই চলত, আর পারতপক্ষে আমাদের বেঞ্চির ত্রিসীমানাতেও ঘেঁচত না। স্বল্পভাষী গম্ভীর অবিনাশী ছিল এর একমাত্র ব্যতিক্রম। বেশ বুঝতে পারতাম আমাদের এই সব আলোচনা ও মোটেই পছন্দ করত না। তবুও মুখ ফুটে কোনোদিন প্রতিবাদও করেনি বা আমার ঠিক পাশের সিট থেকে উঠেও যায়নি। ঠায় সিটে বসে নিচের দিকে চেয়ে লাল হয়ে ঘামত আর নখ খুঁটত। এতেও নিষ্কৃতি ছিল না। দুষ্টু ছেলের দল অবিনাশের নামের পাশে জুৎসই বিশেষণ দিতে ছাড়ত না, যথা ভিজে বেড়াল, বর্ণচোরা, দুষ্কর্মের পাদ্রী ইত্যাদি। তবে একটা জিনিসে শুধু মনে মনে সবাই শ্রদ্ধা করত ওকে। লেখাপড়ায় অসম্ভব ভালো ছিল অবিনাশ। প্রতি পরীক্ষায় প্রথম বা দ্বিতীয়, এর বাইরে যেত না। আর এইখানে আমার সঙ্গে খানিকটা মিল ছিল ওর। এত দুষ্টুমি করেও পরীক্ষার ফলটা খারাপ হতো না। অবিনাশের বাবা পাটনায় বড় চাকরি করতেন। রিটায়ার্ড হয়ে কলকাতায় আসেন। কলকাতায় প্রকাণ্ড বাড়ি, গাড়ি, ব্যাংকে প্রচুর টাকা, আর এসবের একমাত্র উত্তরাধিকারী অবিনাশ। অবিনাশের পোশাকে আশাকে, কথাবার্তায়, চালচলনে ধারণাও করা যেত না যে ব্যাকগ্রাউন্ডে অত বড় একটা ঐশ্বর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমিও জানতাম না। ওর সঙ্গে আলাপ হবার বছর ২ বাদে কি একটা উপলক্ষে ওদের বাড়িতে গিয়েছিলাম। বাড়ি দেখেই চক্ষু স্থির। বালিগঞ্জে প্রায় ১ বিঘে জমির উপর বাগান বাড়ি। আমার হতভম্ব ভাব দেখে ও সংকোচে এতটুকু হয়ে গেল। আর সেদিন থেকেই অজান্তেই কেমন একটা শ্রদ্ধাও এসে গেল ওর উপর। ঐশ্বর্যের আড়ম্বর দেখে নয়, ওর অনাড়ম্বর জীবনযাত্রার উপর একটা স্বাভাবিক ঝোঁক দেখে। ম্যাট্রিক পরীক্ষায় ভালো বৃত্তি পেয়ে পাশ করল অবিনাশ। আর বৃত্তি না পেলেও ভালো নম্বর পেয়েই পাশ করলাম আমি। আইএ পড়তে ও ভর্তি হলো প্রেসিডেন্সি কলেজে। আইএসসি নিয়ে আমি ঢুকলাম আশুতোষে।
ভাবলাম যোগসূত্র বোধহয় এই ছিন্ন হলো, কিন্তু হলো না। প্রতি রবিবার বা ছুটির দিনে অবিনাশ এসে হাজির হতো আমার ছোট্ট বাইরের ঘরটিতে। ভাঙা তক্তপোষের ওপর পাতা ময়লা মাদুরটার একপাশে চুপটি করে বসে আমার আলোচনা শুনত। বেলা বেড়ে উঠলে অপরাধীর মতো উঠে দাঁড়িয়ে বলতো, চলি, আরো একদিন আসবো। ওকে কেন্দ্র করেই আমাদের আলোচনার মোড় ঘুরত। কিন্তু কেন যে ও আসে, চুপ করে অতক্ষণ কেনই বা বসে থাকে, এর কোনো মীমাংসাই হতো না। এর পরের ঘটনাগুলো খুব সংক্ষিপ্ত ও দ্রুত। হঠাৎ পড়া ছেড়ে চাকরির চেষ্টায় কর্মজীবনে ঝাঁপিয়ে পড়লাম আমি। অবিনাশ কিন্তু সরস্বতীর দোরগোড়ায় ঠায় মাথা গুঁজে পড়ে রইল। আইএ থেকে শুরু করে এমএ, তারপর ল পাশ করে তবে মুখ তুলে বহির্জগতের দিকে ফিরে চাইল। খবরটা শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। ওই লাজুক মুখচোরা ছেলে উকিল হলো। কিছুদিন বাদেই ওর মুনসেফ হবার খবরটা শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার ডান পিঠে বন্ধুবান্ধবের দল কে যে কোথায় ছিটকে পড়ল বুঝতেই পারলাম না। অবিনাশ কিন্তু কলকাতায় থাকলেই নিয়মিত দেখা করে যেত। একদিন ঠাট্টা করে বলেছিলাম, আর কেন, এইবার বেথা করে একটা আস্তানা বাঁধবার চেষ্টা করো, আর কদিন এইভাবে ভেসে বেড়াবে। ভীষণ নার্ভাস হয়ে জবাব দিয়েছিল অবিনাশ, বিয়ে? ওরে বাবারে, ওসব আমার ধাতে সইবে না, তার চেয়ে এই তো বেশ আছি বলেছিলাম। কিন্তু তোমার বাবা মা, তারা কিছু বলছেন না? উত্তরে অবিনাশ ম্লান হেসে বলেছিল, তারা কর্তব্যের ত্রুটি কিছু করছেন না, কিন্তু বিয়েটা তো করব আমি। এর কোনো জবাব খুঁজে পাইনি সেদিন। এরপর বছরখানেক অবিনাশের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। সরকারি চাকরিতেই কলকাতার বাইরে যেতে হয়েছিল। তবু ওরই মধ্যে সময় করে ওর বাড়ির ঠিকানায় 2-3খানা পত্র দিয়েছিলাম, জবাব পাইনি। আরও 1 বছর কাটল। আমার জীবনের ওপর দিয়ে একটা মস্ত বিপ্লবের ঢেউ বয়ে গেল। সরকারির চাকরি ছেড়ে বায়োস্কোপের অভিনেতা হয়ে ঢুকে পড়লাম অন্য এক জগতে। এই বিচিত্র জগতের অধিবাসীদের সঙ্গে অবিনাশের মতো ছেলের যোগসূত্র রাখা ও থাকা কখনোই সম্ভব নয়। প্রায় ভুলেই গিয়েছিলাম ওকে। কিন্তু হঠাৎ জেসিডি থেকে এই চিঠি পেলাম অবিনাশের। লিখেছে, ভাই, ইচ্ছে থাকলেও অনেকদিন খোঁজ খবর নিতে পারিনি, সেজন্য প্রথমেই মাপ চাইছি। হঠাৎ বিয়ে করে ফেলেছি, কাউকে বলতে পারিনি। জানি তুমি আজকাল ছবির কাজে খুব ব্যস্ত, তবুও যদি 2 দিনের ছুটি নিয়ে একবার আসতে পারো, তোমার বৌদি আর আমি খুব খুশি হব। রাতের গাড়িতেই এসো, ভোরে পৌঁছে যাবে। আমরা স্টেশনে থাকব। ভালোবাসা যেন। ইতি তোমাদের অবিনাশ। কিমাশ্চর্য মতঃপরম। এতদিন বাদে বিয়ে করেছে অবিনাশ, নিশ্চয়ই লাভ ম্যারেজ। হানিমুন করতে গেছে শুকনো পাহাড়ের দেশ জেসিডিতে। আমি ফিল্মে কাজ করি জেনেও বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে। অবাক হবার এতগুলো এলিমেন্ট একসঙ্গে কারো ভাগ্যে জুটেছে কিনা আমার জানা নেই। সত্যি সে সময় কাজের খুব চাপ, জোর শুটিং চলছে। ছুটি পাওয়া একেবারে অসম্ভব। অন্য কেউ হলে গ্রাহ্য করতাম না, কিন্তু এতদিন বাদে অবিনাশ। কৌতূহল আমাকে চুপ করে থাকতে দিল না। অতি কষ্টে 2 দিনের ছুটি নিয়ে
পরদিনই রাতের গাড়িতে জেসিডি রওনা হয়ে পড়লাম। ভোরেই জেসিডি স্টেশনে পৌঁছে গেলাম। অনুসন্ধানী চোখ দুটো দিয়ে সারা প্ল্যাটফর্মটা তন্ন তন্ন করে খুঁজেও এমন একটি মেয়েকে দেখতে পেলাম না যাকে ভুল করেও অবিনাশের বউ বলে মনে হতে পারে। দাঁড়িয়ে আছে শুধু অবিনাশ, আর ওর হাত ধরে 10-11 বছরের একটি ফ্রক পরা ফুটফুটে মেয়ে। গাড়ি থামতেই ছোট্ট সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়লাম। অবিনাশ বা আমি কিছু বলবার আগেই মেয়েটি এগিয়ে এসে বললে, আপনি তো দাদাবাবুর বন্ধু, বায়োস্কোপ করেন, দেখেছি দক্ষযজ্ঞ ছবিতে আপনি তো শিব সেজেছিলেন। এতগুলো প্রশ্নের ছোট্ট একটি উত্তর দিলাম, হ্যাঁ। অবিনাশের দিকে চেয়ে বললাম, একে? মৃদু হেসে অবিনাশ বললে, আমার শ্যালিকা নিভা। তোমার স্ত্রীর আসবার কথা ছিল না? অবিনাশ কিছু বলবার আগেই নিভা বললে, আপনার সব ছবি আমি 2-3 করে দেখি। দাদাবাবু কিন্তু কোনো ছবি দেখে না, বলে ভালো লাগে না। মাগো কি যে লোক! আপনি বলুন তো, বায়োস্কোপ আবার কার ভালো লাগে না, তাই না? একটু বেশি কথা বলাই অভ্যেস নিভার। অবিনাশকে বললাম, তোমার স্ত্রীর অসুখ বিসুখ করেনি তো? না না, সেসব কিছু নয়, মানে আসতে চাইলে না, লজ্জাটা একটু বেশি কিনা। বললে তোমরা যাও, আমি বরং রান্না বান্নার জোগাড়টা দেখি। প্রসঙ্গটা যেন চাপা দেবার জন্যই অবিনাশ তাড়াতাড়ি আমার হাত থেকে সুটকেসটা নিয়ে বললে, চলো না, এগোনো যাক, এই তো কাছেই বাসা। স্টেশন ছাড়িয়ে বড় রাস্তায় পড়লাম। একটু গিয়েই সামনে বাঁ হাতের রাস্তা দিয়ে চলতে চলতে বললাম, তা ভারতবর্ষে এত সব মনোরম জায়গা থাকতে এই রসকসহীন পাথুরে দেশ জেসিডিতে মধুজামিনী করতে এলে কেন? বেশ বুঝতে পারলাম লজ্জায় লাল হয়ে গেছে অবিনাশ। প্রবলভাবে মাথা নাড়তে নাড়তে বললে, না না, মধুজামিনী টামিনী নয়, বেরি বেরি। থমকে দাঁড়িয়ে বললাম, বেরি বেরি? ম্লান হেসে বললে অবিনাশ, হ্যাঁ, তোমার বৌদির আর আমার দুজনেরই। ডাক্তার বললে অন্তত 1-2 মাসের ছুটি নিয়ে কোনো শুকনো জায়গায় চলে যান। এই দেখো না। ডান পাটা বাড়িয়ে কাপড়টা উঁচু করে দেখালে অবিনাশ। দেখলাম সত্যি পায়ের পাতা গোছা বেশ ফুলে আছে। বৌদির স্টেশনে না আসবার কারণটা খানিকটা বুঝলাম। 5 মিনিটের পথ দেখতে দেখতে ফুরিয়ে গেল। রাস্তা থেকে একটা উঁচু মাটির ঢিবি উঠে গেছে। 3-4টে ধাপ উঠে গিয়েই সামনে পড়ে ছোট্ট একটা উঠান। উত্তর দিকে একতলা সারি সারি 3খানা ঘর, সামনে সিমেন্ট করা বারান্দা। উঠোনের দক্ষিণ দিকে রান্নাঘর, তার পাশে পাতকুয়ো। দেখে মনে হলো বাড়িটা আনকোরা নতুন। অবাক হয়ে চারিদিকে চাইছি আর ভাবছি, অবিনাশ এই বাড়ি নিয়েছে? ওদের বালিগঞ্জের বাড়িতে চাকর ড্রাইভারও এর চাইতে ভালো কোয়ার্টার্সে থাকে। নিভা চিৎকার করে রান্নাঘরে ছুটে গেল, ও দিদি, তোমাদের দক্ষযজ্ঞের শিব এসেছে। পরক্ষণেই হঠাৎ চুপ হয়ে গেল। বুঝলাম এই অতি উচ্ছ্বাসের জন্য তিরস্কার খেয়েছে নিভা। আস্তে আস্তে অবিনাশের সঙ্গে প্রথম ঘরটায় ঢুকে পড়লাম। 3-4টে ধাপ উঠে গিয়েই সামনে পড়ে ছোট্ট একটা উঠোন।
উত্তর দিকে একতলা সারি সারি 3খানা ঘর। বুঝলাম এইটাই বাইরের ঘর। একপাশে তক্তপোষের ওপর বিছানা পাতা, পাশেই একখানা নড়বড়ে টিনের চেয়ার। সব বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। টিনের চেয়ারটার উপর সুটকেসটা রেখে তক্তপোষের ওপর বিছানায় বসলাম। বেশ বুঝতে পারলাম আমার এই হতভম্ব ভাব দেখে অবিনাশও বেশ অস্বস্তি বোধ করছে। কিছু একটা বলতে হয়, তাই বললাম, বাহ, দিব্যি ছোটখাটো বাড়িটা। মনে হচ্ছে তুমি প্রথম ভাড়াটে। উত্তরটা এড়িয়ে গেল অবিনাশ। তাড়াতাড়ি বললে, নাও জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে নাও, আমি দেখি চায়ের কদ্দূর হলো। রকের ওপর দিয়ে গটগট করে চলে গেল অবিনাশ। সুটকেসটা খুলে একটা লুঙ্গি বের করে পড়লাম। জামা জুতো খুলে পাশের ছোট আলনাটায় রেখে দিয়ে বাইরে উঁকি দিয়ে দেখি এরই মধ্যে কে যেন রকের ওপর এক বালতি জল, সাবান, তোয়ালে সব গুছিয়ে রেখেছে। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ঘরে এসে বন্ধু স্ত্রীর প্রতীক্ষায় বিছানায় বসে আছি। একটা ছোট্ট ট্রের উপর চা, টোস্ট, ছোট দুটো ডিম সেদ্ধ আর দুটো সন্দেশ নিয়ে ঢুকল একটি আধা বয়সী বিধবা মেয়ে ছেলে। ঘুমটায় মুখের 12 আনা ঢাকা থাকলেও বুঝতে কষ্ট হয় না যে যৌবনে সুন্দরী ছিলেন। ভাবলাম বোধহয় অবিনাশের দূর সম্পর্কের আত্মীয়া বা রাঁধুনি হবেন। প্রথমটা হতভম্ব হয়ে গেলাম। তারপর তাড়াতাড়ি হাত থেকে ট্রেটা নিয়ে সুটকেসটার ওপরে রাখলাম। কোনো কথা না বলে ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন। খিদেও বেশ পেয়েছিল। সুটকেস সমেত চেয়ারটা কাছে টেনে এনে বিছানায় বসেই অনশন ভঙ্গ শুরু করলাম। একটা আস্ত ডিম মুখে পুরে দিয়েছি, এমন সময় অবিনাশ ঘরে ঢুকে পড়ল। চা খেয়ে একটু বিশ্রাম করো ভাই, আমি বাজারটা করে আসি। বিষম খেতে খেতে তাড়াতাড়ি চায়ে চুমুক দিয়ে ধাক্কা সামলে নিয়ে দেখি অবিনাশ ততক্ষণে রাস্তায় নেমে বাজারের পথ ধরেছে। অবাক হয়ে ভাবলাম, এসব কি ব্যাপার? অবিনাশ, যার পয়সা খাবার লোক নেই, সে একটা চাকর রাখেনি, নিজে চলেছে বাজার করতে। এ প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র অবিনাশ। কিন্তু কিসের জন্য এসব হেঁয়ালি? 7-5 ভাবতে ভাবতে বারান্দায় হাত ধুতে গিয়ে দেখি নিভা রকে বসে একখানা টোস্ট খেতে খেতে আমায় দেখতে পেয়ে চকিতে ম্লান মুখে অপরাধীর মতো রান্নাঘরে ঢুকে পড়ল। বুঝলাম আমার সঙ্গে দেখা করা বা কথাবার্তা কওয়া ওর নিষেধ আছে। কিন্তু কেন? ঘরে ঢুকে দেখি ইতিমধ্যেই জাদু মন্ত্রে কে যেন ট্রেটি নিয়ে গেছে, আর সেইখানেই রেখে গেছে ছোট্ট একটা রেকাবিতে 2 পান আর মশলা। পান খাই না, তাই 2 মশলা মুখে নিয়ে ভাবলাম, যা থাকে কপালে, অবিনাশ বাজার থেকে ফিরলেই আগের হ্যাস্ত ন্যাস্ত করে তবে অন্য কথা। রাত্রে ট্রেনে ঘুম হয়নি। শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ভাত খাবার জন্য গায়ে ধাক্কা দিয়ে অবিনাশ ডাকছিল। ধর্মর করে উঠে দেখি বেলা 1টা বেজে গেছে। অবিনাশ হেসে বললে, ট্রেনে মোটেই ঘুম হয়নি না? বললাম, একদম না, ট্রেনে আমার কোনোদিনই ঘুম হয় না। ওই দোলন আর কানের কাছে একঘেয়ে ঝক ঝক ঝক, ঘুম দেশ ছেড়ে পালায়। মাঝির ঘরটিতে খাবার দেওয়া হয়েছিল। 2খানা আসন পাতা, তার সামনে 2 থালা ভাত আর
তার চারিপাশে ৫-৬টি বাটিতে আঁশ নিরামিষ তরকারি। পাশাপাশি আমি আর অবিনাশ খেতে বসলাম। চারিদিকে চেয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু নিভা দরজার আড়াল থেকে উঁকি দিয়ে আবার তখনই সরে যাচ্ছিল। কি জানি কেন কথা কইতে ইচ্ছে হলো না আমার। খিদে পেয়েছিল, মুখ গুঁজে বাটির পর বাটি শেষ করে চললাম। এরই মধ্যে 2টো প্লেটে করে দই মিষ্টি রেখে গেলেন অবিনাশের স্ত্রী নয়, সেই প্রৌঢ়া মেয়েটি। সত্যি কথা বলতে কি, অবিনাশের স্ত্রীর অস্তিত্ব সম্বন্ধেই আমার সন্দেহ হচ্ছিল। যাই হোক, খেয়ে দিয়ে বাইরে আমার ঘরে এসে মশলা খেয়ে সিগারেট ধরালাম। কিছু বলবার আগেই অবিনাশ বললে, বেশ করে একটা ঘুম দাও, রাতে তো চোখের পাতা বোঝনি। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে ওকে বলি, এইবার একটা মজবুত তালা এনে চাবি লাগিয়ে দাও, যাতে পালাতে না পারি। কিছু না বলে আবার শুয়ে পড়লাম। ঘরে একখানা বই বা খবরের কাগজ কোনোটাই নেই যা দিয়ে খানিকটা সময় কাটিয়ে নেব। সকালে ট্রেন থেকে নামবার পর এদের অদ্ভুত আচরণগুলো একটার পর একটা মনে মনে সাজিয়ে একটা সহজ মীমাংসায় পৌঁছবার চেষ্টা করলাম। পারলাম না, আবার ঘুমিয়ে পড়লাম। এবার যখন ঘুম ভাঙল তখন সন্ধে হয়ে গেছে। হঠাৎ অবিনাশের চাপা গলার আওয়াজ কানে এলো, একবারটি এসো লক্ষ্মীটি। উত্তরে লক্ষ্মীটি যে কি বললে শুনতে না পেলেও অবিনাশের পরের কথাগুলো শুনে ব্যাপারটা বুঝতে পারলাম। লজ্জা? এত লজ্জা কিসের? এত করে বলছি তো আমার ছেলেবেলার বন্ধু, তা সকাল থেকে তার সামনে পর্যন্ত গেলে না। ও কি মনে করছে বলো তো? এসো এসো। ইচ্ছে করেই চোখ বুজে ঘুমের ভান করে পড়ে রইলাম। কানে এলো, কি ব্যাপার, সন্ধে হয়ে গেছে, এখনো ঘুম ভাঙল না? হঠাৎ ঘুম ভাঙার ভান করে ধড়মড় করে উঠে বসলাম। একটা কিছু সাফাই বলতে গিয়ে বজ্রাহতের মতো স্তম্ভিত হতবাক হয়ে গেলাম। অবিনাশের পাশে দাঁড়িয়ে আছে মিনতি, মিনা। চমক ভাঙল অবিনাশের কথায়। এই আমার স্ত্রী মমতা, একটু বেশি সেকেলেপন্থী, আর লজ্জাটাও একটু বেশি। মুহূর্তের জন্য চোখাচোখি হলো মিনার সঙ্গে। দু চোখে রাজ্যের মিনতি জড়ো করে কি যেন সে বলতে চায়, বুঝতে কষ্ট হলো না। সামনে নিয়ে সহজভাবে বললাম, বেশ, যা হোক বৌদি, অতি কষ্টে ছুটি নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে ছুটে এলাম এত দূরে, আর আপনি কিনা লজ্জাটাকেই আঁকড়ে আড়ালে সরে রইলেন। অবিনাশ বললে, যা বলেছ ভাই, তোমার সামনে তবু এসে দাঁড়িয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো আলাপি লোকের সামনে ওকে নিতে পারিনি। সহজ কথাবার্তায় ঘরের আবহাওয়া খানিকটা বদলে গেল। অপ্রস্তুত হবার ভান করে বললাম, তাই তো, কি যে করি। গরিবের ঘরে বৌদির পায়ের ধুলো পড়ল, অথচ উপযুক্ত এমন একটা আসন নেই যাতে ওকে বসতে বলে সম্বর্ধনা জানাই। তিনজনেই প্রাণ খুলে হেসে উঠলাম। মিনা অবিনাশকে বললে, তোমরা দুই বন্ধুতে গল্প করো, আমি রান্নাঘরে চললুম, নইলে খেতে রাত 12টা-1টা বাজবে। মিনা চলে গেল। ইচ্ছে করেই বাধা দিলাম না। সংসার অনভিজ্ঞ সরল লোকটার সামনে আর বেশিক্ষণ অভিনয় করতে মন চাইল না।
বিছানায় আমার পাশে বসে অবিনাশ বললে, কেমন দেখতে বলো? বললাম, চমৎকার। সত্যি তোমার স্ত্রী ভাগ্যে হিংসা হয় অবিনাশ। বেশ বুঝতে পারলাম লজ্জায় লাল হয়ে উঠেছে অবিনাশ। বললাম, তা এতদিন বাদে চিরকুমার ব্রত ভাঙবার কারণটা কি ঘটল হঠাৎ? একটু চুপ করে থেকে বললে অবিনাশ, সে অনেক কথা ভাই, কোনটা আগে শুরু করব ভাবছি। তোমায় ভাবনার হাত থেকে রেহাই দিচ্ছি আমি। সকাল থেকে এক ঝুড়ি প্রশ্ন মনের মধ্যে জমে আছে, এক একটা বার করি, তুমি জবাব দিয়ে যাও। আচ্ছা, প্রথম প্রশ্ন, বিয়ে করে তুমি এত বড় কঞ্জুস হয়ে উঠলে কবে থেকে, যার জন্য বিদেশে এরকম ছোট্ট একটা বাড়ি নিয়েছ, একটা চাকর পর্যন্ত রাখুনি, শুধু একজন রাঁধুনি? হঠাৎ আমার হাত চেপে ধরে বাধা দিল অবিনাশ। বললে, উনি মমতার মা। ভারী লজ্জা পেলাম, কিন্তু কৌতূহল তখনও রয়েছে। বললাম, মাপ করো ভাই, না জেনে বলেছি, কিন্তু অন্য প্রশ্ন দুটো। অবিনাশ বললে, চাকর মমতা রাখতে দেয়নি, আর এর বেশি টাকা দিয়ে বাড়ি ভাড়া নেওয়ার সামর্থ্য আমার নেই। শেষের দিকটা গলাটা একটু ধরে এলো অবিনাশের। একেবারে বেকুব বনে গেলাম। তবুও জোর করে বললাম, এটাও আমাকে বিশ্বাস করতে হলো অবিনাশ। তোমাদের অবস্থা যদি আমি না জানতাম তাহলে হয়তো বিশ্বাসটা করতাম। ঘরের মেঝের দিকে চেয়ে তোষকের একটা ধার নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে জবাব দিল অবিনাশ, বাড়ির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। বাবা আমায় ত্যায্য পুত্র করেছেন। কথা খুঁজে পাইনি। অন্ধকার ঘরে দুজনে প্রেতের মতো চুপ করে বসে থাকি। আমি আবার কথা বলি, মমতাকে বিয়ে করবার জন্যই কি? হ্যাঁ, কিছুদিন আগে এক রায়বাহাদুরের একমাত্র মেয়ের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেন। তখন আপত্তি করে বলেছিলাম বিয়ে আমি মোটেই করব না। তারপর কিছুদিন বাদেই হেকে বিয়ে করব বলতেই বাবার আগে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন। জানো তো কিরকম রাশভারী একগুঁয়ে লোক। আমায় পরিষ্কার বলে দিলেন, এত বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করলুম, অন্তত 1050 টাকা যৌতুকি পেতে, তা না করে কোথাকার বস্তির একটা মেয়েকে বিয়ে করতে চাও? এসব পাগলামি আমার বাড়িতে চলবে না। অবিনাশ চুপ করল। জিজ্ঞাসা করলাম, তারপর? বাবাকে বললাম, বিয়ে না করলেও আমার চলবে না বাবা, কথা দিয়েছি। একটু ভেবে বাবা বললেন, বেশ, আমার কথার চেয়ে যদি তোমার কথার দাম বেশি মনে করো তাহলে বাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে বাইরে গিয়ে কথা রাখো। শান্ত দৃঢ় কণ্ঠে কথাগুলো বলেছিলেন বাবা। স্বরে উষ্ণতা ছিল না। বুঝলাম এর আর নড়চড় হবে না। সেই দিনই চলে এলাম। আর বাধা দিয়ে বললাম, থাক থাক, আর বলতে হবে না, দোষ আমারই। অনেকদিন তোমার খোঁজ খবর রাখিনি বলেই এতগুলো প্রশ্ন করছি। আর কি বলে যে সান্ত্বনা দেব কথা খুঁজে পেলাম না। চুপ করে থাকি। অবিনাশও চুপ। অন্ধকার ঘরে কেমন একটা বিষাক্ত আবহাওয়া বরফের মতো জমে নিথর হয়ে থাকে। অবিনাশের নাটকীয় ভাগ্য বিপর্যয়ের কথাই ভাবছিলাম। বাইরের কেউ যারা ওকে জানে না তারা তো বিশ্বাসই করবে না কথাগুলো, আর সত্যিই বিশ্বাস করবার কথাও নয়।
কিন্তু আমি তো জানি অবিনাশকে। আমি জানি ওর প্রতিটি কথা সত্যি। এক কথায়, কুবেরের ঐশ্বর্য ঠেলে ফেলে বস্তির দারিদ্র্য মাথা পেতে নিতে পারে এক গল্প উপন্যাসের নায়ক, আর পারে মঞ্চের বা পর্দার হিরো। এই তো জানতাম এতদিন। আজ অবিনাশের নামটাও যোগ করে দিলাম ওর সঙ্গে। মিনার সঙ্গে ওর পরিচয় আর বিয়ের ইতিহাসটা জানবার অদম্য কৌতূহল মনটাকে তোলপাড় করে তুলছিল। কিন্তু এই থমথমে অস্বস্তিকর পরিবেশে সেটা উচিত হবে কিনা ভাবছিলাম। ঠিক এমনই সময়ে একটা হ্যারিকেন হাতে ঘরে ঢুকল নিভা। আলোটা মেজের ওপর রেখে অবিনাশকে বললে, দাদাবাবু, দিদি ডাকছে, শিগগির একবার আসুন। অবিনাশ ও আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ওই ছোট্ট হ্যারিকেনের আলো আমাদের মনের আঁধার দূর না করলেও ছোট্ট ঘরের অন্ধকার অনেকখানি ঠেলে ফেলে দিল। অবিনাশ উঠে ভেতরে গেল। আমি হ্যারিকেনটার দিকে এক দৃষ্টে চেয়ে চুপ করে বসে রইলাম। রাত্রে খাওয়ার সময় মিনাই পরিবেশন করলে, কিন্তু সহজভাবে কথাবার্তা কেউই কইতে পারলাম না, না অবিনাশ না আমি। কোনো মতে ফর্মালিটি বজায় রেখে খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এলাম। নিঃশব্দে একটা সিগারেট শেষ করে দরজা বন্ধ করতে গিয়ে দেখি ভেতরের দিকের দরজাটায় খিল নেই। অগত্যা ভেজিয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ অবিনাশের কথাটা মনে পড়ল। শুকনো পাহাড়ের দেশ, সাপখোপের ভয় আছে, রাত্রে আলো না নিয়ে বাইরে যাওয়াটা নিরাপদ নয়। অন্ধকারে হাতড়ে সুটকেস থেকে টর্চটা বার করে মাথার বালিশের পাশে রেখে দিলাম। চোখ বুজে চিত হয়ে শুয়ে আছি। যদিও নির্ঘাত জানি ঘুম আজ আর আমার ত্রিসীমানাতেও ঘেঁষবে না। ভাবছিলাম শুধু মিনা আর অবিনাশের এই অদ্ভুত যোগাযোগের কথা। কি করে পরিচয় হলো? ওই লাজুক ছেলেটির আজন্ম লজ্জার আবরণ কোন জাদুমন্ত্রে সরিয়ে নিল মিনা? বায়োস্কোপের ফ্ল্যাশব্যাক ছবির মতো প্রথমটা আবছা, পরে স্পষ্ট ফুটে উঠল আমার বন্ধ চোখের সামনে। ইন্দ্রপুরী স্টুডিও, বছর দেড়েক আগেকার কথা। শকুন্তলা ছবির শুটিং। রাজা দুষ্মন্ত সেজে বসে আছি অসংখ্য পাত্র মিত্র সৈন্য সভাসদ নিয়ে রাজসভার বহুমূল্য সিংহাসনে। পরিচালক হঠাৎ অধৈর্য হয়ে চেঁচিয়ে উঠলেন অ্যাসিস্ট্যান্টদের উপরে, এখনো এক্সট্রা মেয়েদের মেকআপ শেষ হলো না? কখন তাহলে শুটিং হবে? বেলা 2টো বেজে গেছে। 2-3 জন ব্যস্ত হয়ে ছুটল মেকআপ রুমের দিকে। মিনিট 10 বাদে 8-10টি মেয়ে ঢুকল সেটে। মারাঠি ধরনে কাছা কোঁচা দিয়ে রঙিন কাপড় পরা, অনাবৃত দেহ। শুধু বুকটা এক ফালি রঙিন কাপড় দিয়ে কোষে বেঁধে পেছনে গেরো দিয়ে ঝুলিয়ে দেওয়া। হাতে গলায় তখনকার দিনের অনুকরণে জড়োয়া গহনা। মাথায় ফুলিয়ে বাঁধা খোঁপায় রং বেরঙের জড়ি জড়ানো, যেন বিভিন্ন রঙের কতগুলো প্রজাপতি ফুলবাগানে না ঢুকে এসে পড়েছে পথ ভুলে রাজসভায়। সাধারণত এক্সট্রা মেয়েদের চেহারা যেমন হয়, এই মোটামুটি চলনসই, সাজলে গুজলে মন্দ দেখায় না। কিন্তু তার মধ্যে একটি মেয়ে, শুধু ওরই মধ্যে যেন বেশ একটু ব্যতিক্রম। তাকিয়ায় ঠেসান দিয়ে কাত হয়ে বসেছিলাম। মেয়েটিকে দেখে সোজা হয়ে উঠে বসলাম। সব ছেড়ে চোখ দুটো শুধু এই মেয়েটিকে কেন্দ্র করে অপলক চেয়ে থাকতে চাই।
সব দিক দিয়ে এমন নিখুঁত সুন্দরী মেয়ে কদাচিৎই নজরে পড়ে। বড় বড় টানা টানা চোখ, নিটোল নিখুঁত মুখখানাতে নিষ্পাপ প্রথম যৌবনের সরম জড়ানো স্নিগ্ধতা। একে যেন প্রশংসা করেও অতৃপ্তি থেকে যায়। মনে হয় যেন সব বলা হলো না। দেখলাম সেট শুদ্ধ লোক ওকে দেখে বেশ চঞ্চল হয়ে উঠেছে। অন্য মেয়েরা ইতিমধ্যেই পরিচিত অপরিচিত লোকের সঙ্গে আলাপ জমিয়ে নিয়েছে। ওই মেয়েটি শুধু নত মুখে জড়সড় হয়ে একপাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। পরিচালক মেয়েদের সিংহাসনের চারপাশে দাঁড় করিয়ে দিলেন। কারো হাতে ফুলের থালা, কারো হাতে চামর, ধূপ, তাম্বুলাধার। সব শেষে ওই মেয়েটিকে দাঁড় করিয়ে দিলেন ঠিক সিংহাসনের পেছনে, আমার মাথার কাছে। হাতে দিলেন একখানা বড় তালপাতার পাখা, তাতে নানা কারুকার্য করা ঝালর দেওয়া, আর বলে দিলেন শট আরম্ভ হলে আস্তে আস্তে ওই পাখা দিয়ে রাজাকে অর্থাৎ আমাকে হাওয়া করতে। 2-3টে শট নেওয়া হয়ে গেল। অন্য মেয়েরা হাতের থালা নামিয়ে ইতস্তত বসে গল্পগুজব শুরু করে দিল। আমি পেছনে ফিরে দেখি ও কিন্তু ঠায় নত মুখে পাখা নেড়ে হাওয়াই করে চলেছে। বললাম, থাক থাক, যখন ছবি নেওয়া হবে তখন শুধু হাওয়া করবে, অন্য সময় নয়। পাখা থামিয়ে নত মুখেও দাঁড়িয়ে থাকি। আমি বলি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বসো। বসে না, কোনো জবাবও দেয় না। কেমন একটা অস্বস্তি অনুভব করি। মন চায় ওকে পাশে বসিয়ে আলাপ করি, কিন্তু চক্ষু লজ্জা আর সেটের সবার ঠাট্টা বিদ্রুপের ভয়ে সাহস পাই না। এইভাবে কিছুক্ষণ কেটে যায়। অন্য শটের জন্য লাইট শিফট হচ্ছে। শট নিতে অন্তত 1 ঘন্টা মতো দেরি হবে। হঠাৎ মরিয়া হয়ে ওর হাত ধরে বলি, বসো এখানে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। জড়সড় হয়ে মেয়েটি বসে পড়ে সিংহাসনের একপাশে। বেশ বুঝতে পারি অন্য মেয়েরা এবং সেটের বহু লোক আমাদের কথা নিয়ে হাসাহাসি করছে। গ্রাহ্য করি না। জিজ্ঞাসা করি, তোমার নাম কি? নত মুখেও জবাব দেয়, মিনতি। কোথায় থাকো? বেলেঘাটায়। আর কথা খুঁজে পাই না। অন্যমনস্ক হয়ে চুপ করে থাকি। চমক ভাঙে পরিচালকের কথায়, আমরা অনেকক্ষণ রেডি হয়ে বসে আছি, মহারাজ দুষ্মন্ত হুকুম করলেই শুটিং আরম্ভ করতে পারি। লজ্জা পাই। মিনতি তাড়াতাড়ি পাখা হাতে নিয়ে পেছনে দাঁড়িয়ে হাওয়া করতে শুরু করে। শুটিং শুরু হয়ে যায়। প্রথম দিন এই পর্যন্ত। 5 দিনের কাজ ছিল রাজসভার সেটে। 2-3 দিন যেন স্বপ্নের মধ্যে দিয়ে কেটে গেল। এর মধ্যে মিনতির অনেক খবরই জানতে পেরেছি। নাম মিনতি, তবে মিনা বলেই সবাই ডাকে। বেলেঘাটায় একটা বস্তির ভেতর একখানা ঘর, তাতে 15 টাকা ভাড়া দিয়ে থাকি। বাবা কলকাতায় এক সওদাগরি আপিসে কেরানির কাজ করতেন। আজ 6 মাস হল আপিস থেকে আসবার সময় ট্রাম থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে একখানা চলতি ট্যাক্সি এসে তাকে চাপা দেয়। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আর জ্ঞান হয় না। তারপর 6 মাস ধরে বিধবা মায়ের সামান্য গহনা বিক্রি করে দেনা ও বাড়ি ভাড়া শোধ দিয়ে কোনো মতে একবেলা খেয়ে বস্তিতে উঠে আসা। ওই বস্তিতেই থাকে 2-3টি মেয়ে। তারা সিনেমায় এক্সট্রার কাজ করে। তাদের পরামর্শেই মিনা এই কাজ করতে এসেছে। সংসারে বিধবা মা,
ছোট্ট একটা ৮-৯ বছরের বোন আর ৬ বছরের একটি ভাই। সব শুনে গুম হয়ে গেলাম। বললাম, কিন্তু এই সামান্য কাজ করে তুমি কি এমন রোজগার করবে যা দিয়ে ৪-৫টা লোক খেয়ে পড়ে বাঁচবে? উত্তর দেয় না মিনা। ফ্যাল ফ্যাল করে মহাশূন্যে চেয়ে বুঝিবা এর যোগ্য উত্তর খোঁজে। বলা বাহুল্য, এই কদিনে সমস্ত স্টুডিও মহলে একমাত্র আলোচ্য বিষয় হয়ে উঠেছি আমি আর মিনা। মিনার কথা ঠিক বলতে না পারলেও আমার যে বেশ খানিকটা দুর্বলতা এসে গেছে ওর উপর, এ কথা অস্বীকার করলে সত্যের অপলাপ করা হয়। একদিন শুটিংয়ের অবসরে মিনা বললে, মাকে আপনার সব কথা বলেছি। তিনি বললেন, ওর মতো লোক যদি তোমার জন্য একটু চেষ্টা করেন তাহলে ছবিতে ভালো চান্স পেয়ে নাম করতে আমার দেরি হবে না। শুনে আমি বললাম, চেষ্টা আমি নিশ্চয়ই করব, তবে উপযুক্ত চান্স আসতে হয়তো কিছুটা দেরি হবে। ততদিন তুমি চালাবে কি করে? তাছাড়া এই লাইনে এত প্রলোভন বেশি যে শুরুতেই পা পিছলে বদনাম করে ফেললে পরে বেশ খানিকটা অসুবিধে পড়বে। আজও স্পষ্ট মনে আছে, প্রায় ১ মিনিট নীরবে আমার মুখের দিকে চেয়েছিল মিনা। তারপর বলেছিল, যদি খুব বেশি দেরি না হয় তাহলে উপোস করে হোক বা যেভাবেই হোক অপেক্ষা আমি করব। আর যদি পা পিছলানো ছাড়া আর কোনো গতি নেই বুঝতে পারি, তাহলে তার আগে আপনার সঙ্গে একবার দেখা আমি করবই, কথা দিলাম। রাজসভার সেটের সেদিন শেষ শুটিং। কেন জানি না মনটা খুব খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি মেকআপ তুলে গাড়ির জন্য স্টুডিওর গেটের দিকে পা বাড়ালাম। মধ্যে দুধারি ফুলের গাছ বসানো সরু সিমেন্টের পথ পড়ে। আলো অন্ধকারে ঢাকা সেই পথ দিয়ে বুঝিবা মিনার কথা ভাবতে ভাবতেই চলেছি। হঠাৎ হুড়মুড় করে কে যেন পায়ের উপর এসে পড়ল। ব্যাপারটা ভালো করে বোঝবার আগেই দেখি আমাকে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে মিনা। কিছু দূরে দেখি বস্তির আরো ২টি মেয়ে দাঁড়িয়ে আছে মিনার অপেক্ষায়। বোধহয় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেই আবছা অন্ধকার পথে। কে এসে বললে, হে কি তুমি এখানে দাঁড়িয়ে? গাড়ি রেডি করে ওরা সব তোমায় খুঁজে বেড়াচ্ছে। বাড়ি চলে এলাম। এরপর প্রায় ১ মাস কেটে গেছে। মিনার সঙ্গে দেখা করবার কোনো সুযোগ পাইনি, খবরও পাইনি। আমার এক পরিচালক বন্ধু নতুন ছবি তুলছেন শুনে তার সঙ্গে দেখা করে মিনার কথা বললাম। সব শুনে তিনি বললেন, নতুন মেয়ে, একেবারে হিরোইনের পার্ট দিয়ে রিস্ক নেওয়াটা ঠিক হবে না। তবে তুমি যা বলছো, চেহারা যদি সত্যি ভালো হয় তাহলে আমি একটা ছোট্ট সাইড রোল, এই ৭-৮ দিনের কাজ দিয়ে দেখতে পারি। ২-১ দিনের মধ্যেই আমাকে ফাইনাল কাস্টিংটা করে ফেলতে হবে। গাড়ি দিয়ে লোক পাঠালে এখনই নিয়ে আসতে পারো? একটা কাগজে নাম ঠিকানা লিখে দিলাম। গাড়ি নিয়ে লোক চলে গেল মিনাকে আনতে। প্রায় ঘণ্টা ৩ হাঁপিত্তে সে বসে আছি। গাড়ি বা মিনার কোনো দেখা নেই। আরো কিছুটা সময় কাটল। তারপর ফিরে এলো শুধু গাড়ি। মিনা আসেনি, মানে সে সেখানে নেই। বস্তির অন্যান্য বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে শুনে এসেছে আজ দিন ৭ হলো এক ধনী মারোয়াড়ির সুনজরে পড়ে
ওরা সবাই চলে গেছে বস্তি ছেড়ে। কোথায় কেউ বলতে পারে না। সব শুনে পরিচালক বন্ধু বিজ্ঞের হাসি হেসে বললেন, এই হয়, এই স্বাভাবিক। তুমি যা বললে, ওরকম সুন্দর চেহারা নিয়ে বেশি দিন কেউ বস্তিতে থাকে না থাকতে পারে। ওদের স্থান অট্টালিকাতে। সমস্ত মনটা তেতো বিষাক্ত হয়ে গেল। শুধু ভাবছিলাম সেদিনের মিনার সেই নীরব চাহনি। স্টুডিওর পথে আবছা আঁধারে হঠাৎ প্রণাম করে চকিতে চোখের জল লুকিয়ে ছুটে পালিয়ে যাওয়া, এ সবই মিথ্যে। সত্যি শুধু ছবির পর্দায় ইনিয়ে বিনিয়ে সস্তা প্রেমের অভিনয়। ধর্মর করে উঠে বসলাম অবিনাশের বাড়িতে। বালিশের পাশ থেকে টর্চটা নিয়ে জ্বালতেই বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলাম। আমার পায়ের তলায় উপুড় হয়ে পড়ে নিঃশব্দে কাঁদছে মিনা, মানে মমতা, আমার আশৈশবের বন্ধু, সরল উদার অবিনাশের স্ত্রী। টর্চ নিভিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, এত রাত্রে এভাবে আমার ঘরে এসেছ, অবিনাশ জানে? অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু কানে ভেসে এলো মিনার একটা ছোট্ট উত্তর, না। বললাম, কাজটা ভালো করনি? যদি হঠাৎ ঘুম ভেঙে বিছানায় তোমায় দেখতে না পেয়ে এসে পড়ে অবিনাশ? বাইরে থেকে শেকল তুলে দিয়ে এসেছি, তাছাড়া রাতে ওর ঘুম ভাঙে না। চুপ করে কান পেতে শুনি শেষের ঘরটা থেকে অবিনাশের চাপা নাক ডাকার আওয়াজ। বললাম, তোমার সংকোচ লজ্জা, এত রাত্রে এই অভিসারের কারণ আমি জানি মিনা। তাই প্রথমেই বলছি, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তোমার কোনো উপকারে আসতে পারিনি আমি সত্যি, কিন্তু তাই বলে ক্ষতি করব না কোনোদিন। অন্ধকারে শুনতে পেলাম, তা আমি জানি। আপনি হয়তো অভিনয়ে ঢেকে মানিয়ে নেবেন, কিন্তু আপনার সামনে আমি যদি কোনোদিন ধরা পড়ে যাই। হেসে বললাম, বুঝেছি কি বলতে চাও। বেশ, তাই হবে। আজ থেকে তোমাদের এই সুখের নীড়ে বাজ পাখির মতো উদয় হব না কোনোদিন, কথা দিয়ে গেলাম। আরও একটা কথা, আমার সঙ্গে তোমার আলাপ আছে, এবং কোথায় কিভাবে সে আলাপ হয়েছিল এ কথা অবিনাশকে বলেছ? মিনা শঙ্কা ব্যাকুল কণ্ঠে বললে, না, শুধু ওইটুকু ছাড়া আর সব উনি জানেন। ওই কথাটা চেষ্টা করেও বলতে পারিনি। ভালো করনি। বনেদি পাকা না করে তার উপর তুমি অট্টালিকা তুলে চলেছ। যদি কোনো দিন অবিনাশ জানতে পারে, আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমার? কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে মিনা। আমি আবার বললাম, আর একটা কথা শুধু জানতে চাই, তাহলেই আমার ক্রসওয়ার্ড পাজলের সব ঘর পূর্ণ হয়ে যায়। কোথায় কি করে অবিনাশের সঙ্গে তোমার পরিচয় হলো? অন্ধকারে বুঝতে পারলাম তক্তাপোষের এক পাশে উঠে বসেছে মিনা। তারপর সে বললে, সেদিন কি একটা কাজে গাড়ি করে আমাদের বস্তির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন উনি। আমার ছোট ভাই নিতু রাস্তায় খেলা করছিল, ওর গাড়ির ধাক্কায় পড়ে যায়। উনি তাকে গাড়িতে তুলে নিয়ে খোঁজ করে বস্তিতে আমাদের সঙ্গে দেখা করেন।
প্রথমে মনে হয়েছিল কিছুই হয়নি, কিন্তু পরে হাসপাতালে গিয়ে জানা গেল ওর বুকে চোট লেগেছে, ইন্টারনাল হ্যামারেজ। সেই দিন ভোর রাত্রে নিতু মারা যায়। একটু চুপ করল মিনা, তারপর আবার বলতে শুরু করল। এরপর থেকে রোজই সন্ধেবেলায় আমাদের বাড়ি আসতেন উনি। চুপ করে ঘন্টা 2 বসে থাকতেন, তারপর কোনো কথা না বলে চলে যেতেন। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়। হঠাৎ একদিন সন্ধেবেলায় মায়ের কাছে আমাকে বিয়ের প্রস্তাব করেন উনি। এর মধ্যে লোকমুখে ওর পরিচয়ও কিছু কিছু জেনেছি আমরা। প্রথমটা আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু বাধা দিয়ে বললাম, থাক, বলতে হবে না, আর সবই আমার জানা। এবার তুমি যেতে পারো, ভোরের আর দেরি নেই। তাছাড়া সকাল 9টার গাড়িতে আমায় কলকাতা ফিরতে হবে। মনে হলো একটু যেন থমকে দাঁড়ালো মিনা, যেন কিছু বলবে, কিন্তু বললে না। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরের থেকে দরজা ভিজিয়ে দিল। কাহিনী আমার শেষ হয়ে গেছে মিনার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু জমজমাটি ভালো গান শেষ হয়ে গেলেও যেমন তার সুরের মূর্ছনার রেশ কিছুটা থেকে যায়, তেমনি এর একটুখানি জের টেনে নিয়ে যাচ্ছি। ভোরের দিকে বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ জেগে দেখি বেশ বেলা হয়ে গেছে। পাশে চুপটি করে বসে রয়েছে অবিনাশ। বেশ একটু লজ্জিত হয়ে বললাম, বেশ লোক তো তুমি, এত বেলা হয়ে গেছে, ডেকে দাওনি কেন? 9টার গাড়িতে যেতে হবে আমায়। একটু যেন অবাক হয়ে অবিনাশ বললে, আমি জানতাম 2 দিনের ছুটি নিয়ে এসেছ। সঙ্গে সঙ্গেই বলি, একদম ভুলে গেছিলাম ভাই, অন্য একটা ছবির শুটিংয়ের ডেট অনেক আগে দেওয়া ছিল। আজ রাত 8টায় শুটিং, বেলা 5টার মধ্যে কলকাতায় আমাকে পৌঁছতেই হবে। আর কোনো প্রতিবাদ না করে অবিনাশ উঠে ভেতরে চলে যায়। তারপর হাত মুখ ধুয়ে জল টল খেয়ে মামুলি বিদায়ের পালা শেষ করে 2 বন্ধুতে চলে আসি স্টেশনে। ভাগ্য খুব ভালো, 2nd ক্লাসের একটা ছোট্ট কামরা খালি পেয়ে যাই। ট্রেনের বেশি দেরি নেই। বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটু ইতস্তত করে ট্রেনের কামরায় আমার দিকে চেয়ে অবিনাশ বলে, তোমার বৌদির পেছনের ইতিহাসের একটুখানি অধ্যায় হয়তো অন্ধকারে ঢাকা আছে, কিন্তু তার জন্য আমার তো কোনো কৌতূহল বা ক্ষোভ কিচ্ছু নেই। আমি তো ওকে সর্বান্তকরণে গ্রহণ করেছি। তবুও কেন যে সবসময় একটা সংকোচ, লজ্জার পাঁচিলের আড়ালে লুকিয়ে থাকতে চায় বলতে পারো? আমি ভাই মেয়েদের ব্যাপার কিছু বুঝি না। তোমরা সংসারে অনেক দেখেছ, অনেক মেয়ের সঙ্গে মিশেছ, অনুমান করতে পারো কিসের সংকোচ, কিসের লজ্জা, কিসের এত আশঙ্কা ওর। কি উত্তর দেব? ওর মুখের দিকে চাইতেও সাহস হচ্ছিল না। ভয় হচ্ছিল হয়তো মিনার সাধের অট্টালিকা এখনই ভূমিসাৎ হয়ে যাবে। এ বিপদে রক্ষা করলেন ভগবান। ঘণ্টা দিয়ে ট্রেন ছেড়ে দিল। জোর করে মুখে হাসি এনে ওর হাত দুটো মুঠো করে ধরে বললাম, কোনো ভয় নেই অবিনাশ, 2 দিন বাদেই দেখো সব ঠিক হয়ে যাবে। প্ল্যাটফর্ম পার হয়ে ট্রেন ছুটতে থাকে। একলা কামরার বাইরে চেয়ে উদাসভাবে বসে থাকি। জেসিডির গাছপালা, ছোট পাহাড় সব যেন আজ ভয়ে আমার কাছ থেকে দূরে পালিয়ে যাচ্ছে।
শুধু সঙ্গে সঙ্গে ছুটে চলেছে টেলিগ্রাফের তারগুলো। থামগুলো সঙ্গ ছাড়ছে না। একটু বাদে মনে হলো ওগুলো টেলিগ্রাফের তার নয়। অবিনাশ আর আমার মধ্যে যে যোগসূত্র এতদিন অলক্ষ্যে আত্মগোপন করেছিল, আজ সেটা প্রকট হয়ে চোখের সামনে ভেসে উঠেছে। প্রাণপণে চেষ্টা করছে যোগসূত্র বজায় রাখবার, কিন্তু পারল না। জেসিডির সীমানা পেরোনোর সঙ্গে সঙ্গেই হঠাৎ পট করে ছিঁড়ে গেল। আর কিছুই দেখতে পাই না। জলে চোখ ঝাপসা হয়ে গেছে। পকেট থেকে রুমাল বার করে চোখ ঢেকে শুয়ে পড়লাম। বন্ধনমুক্ত ট্রেন তখন ফুল স্পিডে কলকাতার দিকে ছুটে চলেছে। শুনছিলেন সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের কলমে গল্প পলকা সুতোর ঘুড়ি। এই লেখকের আরও দুটি অনন্য রচনা অসমাপ্ত এবং ব্যতিক্রম পাবেন শুধুমাত্র গল্প একান্তেতে। সেগুলিও শুনে দেখতে পারেন। আর এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ উৎসাহ পাই। আর পরবর্তী গল্প আসছে বৃহস্পতিবার ঠিক দুপুর 2টো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।